আমাদের দেখো আমাদের সাবজেক্টের নাম প্লান্ট প্যাথোলজি, উদ্ভিদ রোগতত্ত্ব। তো প্লান্ট প্যাথোলজি কাকে বলে, কেউ এক্সপ্লেন করতে পারবা? প্লান্ট প্যাথোলজির মানেটা কি? What is plant pathology? Study of knowledge of suffering of plant. ওকে, আমরা যদি প্লান্ট প্যাথোলজিকে ডিসেকশন করি, প্লান্ট মানে কি আর প্যাথোলজি মানে কি, এটা কি বলতে পারবা? প্লান্ট প্যাথোলজি, প্লান্ট মানে তো আমরা জানি প্লান্ট। ফাইটো শব্দ অর্থ জানো? ফাইটো Plant. Phyto means plant. শব্দটা আসছে কোথা থেকে? প্যাথোলজি শব্দটা আসছে গ্রিক ওয়ার্ড। Greek word. হ্যাঁ, গ্রিক ওয়ার্ড Phyto pathology থেকে। প্যাথোলজি, প্যাথোলজি আসছে প্যাথোস। প্যাথোস মিন্স সাফিং স্যার, আর লোগোস মিন নলেজ, তাই না? এন্ড লগোস মিন আমরা সবাই জানি, তাই না? স্টাডি অর নলেজ। আমি যেটা লিখতেছি দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। এই প্লান্ট প্যাথোলজির বেশ কিছু অংশ আছে। তো আমাদের লেভেল 2 তে আমরা স্টাডি করি বেসিক প্লান্ট প্যাথোলজি, ফান্ডামেন্টাল প্লান্ট প্যাথোলজি। তোমাদের যে কোর্স টাইটেল, সেই কোর্স টাইটেল আমাদের হলো ফান্ডামেন্টাল অফ, এটা কিন্তু আমাদের কোর্স টাইটেল। তো ফান্ডামেন্টালস অফ প্লান্ট প্যাথোলজি, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা লেভেল 2 তে স্টাডি করি। এরপরে আমরা অ্যাপ্লাইড স্টাডিতে চলে যাই। তো ফান্ডামেন্টাল প্লান্ট প্যাথোলজিতে সম্পর্কে আমাদের প্রথমে ফান্ডামেন্টাল যে বিষয়টা হলো যে প্লান্ট প্যাথোলজি মানে কি, সেটা আমরা অলরেডি জানি, স্টাডি অফ সাফারিংস অফ প্লান্ট, তোমরা অনেকে বললা। তো প্লান্ট প্যাথোলজি, প্যাথোলজি কেমস ফ্রম প্যাথোস এন্ড লগোস। প্যাথোস মিন্স সাফারিংস এন্ড লগোস মিন্স স্টাডি অর নলেজ, তাই না? সো সাফারিংস মানে কি, অ্যাকচুয়ালি হোয়াট টাইপ অফ সাফারিংস উই ওয়ান্ট টু স্টাডি ইন দ্য প্ল্যান্ট? ডু হ্যাভ এনি আইডিয়া? সাফারিংসটা মানে কি অ্যাকচুয়ালি? আমরা যদি সহজ ভাষায়, সাফারিংসটা আমরা সহজ বুঝবো না, তাই না? আমি যদি সহজ ভাষায় বুঝতে চাই সাফারিংসটা কি আসলে প্ল্যান্টের? Sufferings means sir disease. সাফারিংস মিন ডিজিজ, ভেরি গুড। সাফারিংস হলো ডিজিজ। প্ল্যান্টের ডিজিজ নিয়ে স্টাডি করি। এখন এই ডিজিজ যেটা স্টাডি করব, তাহলে আমাকে প্রথমে একটু ডিফাইন করা শিখতে হবে ডিজিজ কাকে বলে। খুব সিম্পল ওয়ার্ডে আমরা ডিজিজ বলতে কি বোঝাবো? তোমরা হয়তো অনেক বড় সংজ্ঞা টঙ্গা পড়ছো, মুখস্থ করছো, হ্যাঁ, কিন্তু আমি যদি সিম্পল ভাষায় তোমাকে ভাইয়ের কথা জিজ্ঞেস করি, হোয়াট ইজ ডিজিজ or define disease, how you can define disease? আছে কোনো আইডিয়া? The abnormal physiological condition of plant. হ্যাঁ, ভেরি গুড। এনি কাইন্ড অফ abnormal condition, এনি কাইন্ড অফ abnormal, এনি কাইন্ড অফ, অথবা এরকম করে অনেকটা বলা যায় ডেভিয়েশন নরমাল কন্ডিশন অফ, তাই না? তার মানে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস। আমার প্লান্ট হাইট হওয়ার কথা 10 ফিট, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবে সে 3 ফিট বা 5 ফিট হচ্ছে। দিস ইজ অলসো কাইন্ড অফ অ্যাবনর্মালিটিস, উই ক্যান ডিফাইন দ্যাট ওয়ান অ্যাজ এ ডিজিজ। আবার টলার হয়ে যাচ্ছে, নরমাল যেটা হওয়ার কথা 10 ফিট লম্বা দেখা যাচ্ছে 20 ফিট হয়ে যাচ্ছে, এটা একটা কাইন্ড অফ অ্যাবনর্মালিটিস, এটাও আমরা ডিজিজ হিসেবে ডিফাইন করতে পারি। ওকে, আচ্ছা, প্লান্টের ডিজিজ কি এমনিতে হয় না কোনো রিজন আছে? Reason আছে sir. What type of reasons? The pathogenic microorganisms or environmental fact. Okay, very good. ডিজিজ এমনিতে হয় না, তোমাদের হয়তো হিস্ট্রি পড়াইছে অনেক, তাই না? ইতিহাস পড়াইছে। ডিজিজ একসময় বিশ্বাস করা হতো যে ডিজিজ হলো পাপের ফল, ঠিক না? একটা লোকালিটিতে প্লান্টের ডিজিজ হয় ওই রিজনের কোনো একটা সিনের কারণে, পাপের কারণে। পরবর্তীতে দেখা গেছে যে
আরেকটা গ্রুপ সায়েন্টিস্ট বলে গেছেন যে ডিজিজ এমনিতে হয়, স্পন্টেনিয়াসলি হয়। স্পন্টেনিয়াসলি ডিজিজ হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়, উইদাউট এনি রিজন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সায়েন্টিস্টরা স্টাডি করছেন যে নো, দেয়ার আর সাম রিজন টু কজ দ্য ডিজিজ। ওকে, ডিজিজ হওয়ার জন্য কিছু রিজন আছে। হোয়াট আর দ্য রিজন? আমরা হয়তো এজেন্টস বলতে পারি, there are some agents that can cause disease. আমরা আর্টিস্ট স্পেসিফিকেশনে যাবে এজেন্ট, হোয়াট টাইপ অফ এজেন্ট দ্যাট ক্যান কজ ডিজিজ, তোমাদের আইডিয়া থাকার কথা। So microbes, plants, and adverse condition. তো আমরা যদি এটাকে এইভাবে যদি বলি, এজেন্ট হলো টু টাইপস এজেন্ট, তাই না? আমরা যদি এইভাবে বলি এজেন্ট হলো বায়োটিক এজেন্ট, তাই না? তো অ্যাবায়োটিক মিন্স কি? তাদের লাইফ আছে নাকি নাই? নাই স্যার। নাই। আর বায়োটিক মানে তাদের লাইফ আছে। অ্যাবায়োটিক এজেন্ট কিছুক্ষণ আগে তোমরা এটা উত্তর দিলে যে অ্যাবায়োটিক এজেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অথবা নিউট্রিশনাল, তাই না? নিউট্রিশনাল ডিসঅর্ডার, অর্থাৎ নিউট্রিশন কম হয়েছে বা বেশি হয়েছে, ইভেন সয়েলের পিএইচ, বিভিন্ন কারণে যে অ্যাবনর্মালিটিস গুলো দেখা যায় সেই কারণে ডিজিজ হতে পারে। এবং এই ধরনের এজেন্টগুলোকে আমরা বলতেছি অ্যাবায়োটিক এজেন্ট। এবং ভাইস ভার্সা, there are some biotic agents, they can also play a great role for the plant diseases. Biotic agents, they have life. Biotic agent have life. So what are the biotic agents that can cause plant diseases? Do you have any idea? Pathogen, microorganisms. Pathogen to broad term. Or the biotic agent is specified, right? ব্যাকটেরিয়া, It's very fungi, bacteria, ভাইরাস, প্রোটোজোয়া, নেমাটোড, প্রোজোয়া হতে পারে, হ্যাঁ, প্রোটোজোয়া প্লান্ট, ফ্যানোজেনিক প্লান্ট, অ্যানোজোগামিক প্লান্ট, ভেরি গুড। অ্যানোজোগামিক প্যারাসাইটিক প্লান্ট, তাই না? ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ভাইরাস, ভাইরাস কি বায়োটিক এজেন্ট? বায়োটিক in between ভাইরাস, অ্যাবায়োটিক এন্ড বায়োটিক। ছোটবেলা থেকে পড়ে আসি যে ভাইরাসকে ইন বিটুইন বলা হয় না, জীব এবং জড়ের মাঝামাঝি। এনিওয়ে, এটা ডিবেট আছে। আধুনিক যুগের সায়েন্টিস্টরা বলতেছিলেন ভাইরাস ইজ অলসো কনসিডার্ড বর্তমানে অনেকে ভাইরাসকে লিভিং এজেন্ট হিসেবেও কনসিডার করতেছেন। কারণ হলো ভাইরাসের বডি কি দ্বারা গঠিত তোমাদের জানা আছে? নিউক্লিক অ্যাসিড বা প্রোটিন। প্রোটিন। নিউক্লিক অ্যাসিড মানে হলো ডিএনএ অথবা ডিএনএ, প্রোটিন বডি, আরএনএ প্লাস প্রোটিন, তাই তো? প্রোটিন। তো এই যে ডিএনএ বা আরএনএ, দিস ইজ দ্য বেসিক অফ লাইফ। তো আমার তোমার বডিতে ডিএনএ আছে, আমরা যদি আমাদের বডিকে ডিএনএ কে ডিসরাপ্ট করে দেই, ভেঙে ফেলে দেই, উই ক্যান মেবি ডাই। ওকে, সো দিস ইজ দ্য বেসিক্স অফ লাইফ। সো ডিএনএ বা আরএনএ যেহেতু ভাইরাল বডিতে আছে, সেটাকে অনেকে লিভিং এজেন্ট হিসেবে কনসিডার করতেছে। ওকে, কথাগুলো কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, সো তোমাদের কিন্তু অনেক সময় আমরা ভাইবারদের জিজ্ঞেস করি যে ভাইরাস লিভিং না নন লিভিং। সো হ্যাঁ, তুমি হয়তো একটা হ্যাঁ, না না লাগবে না, লাগবে না। আচ্ছা, কেউ জানি একটু তোমাদের মিউট করে রাখতো যাদের মানে এনভায়রনমেন্টের সমস্যা হচ্ছে। এনিওয়ে, ভাইরাস আমি বললাম যে এখনো স্টিল অনেক লোক এটাকে
অর্গানিজম বলতে নারাজ, কারণ এটা কোন লিভিং হোস্ট ছাড়া মাল্টিপ্লাই করতে পারে না, রেপ্লিকেট করতে পারে না। মাল্টিপ্লাই আমরা বলবো না, রেপ্লিকেশন করতে পারে না। তো রেপ্লিকেশন করতে পারে না, এই কারণে তারা বলে যে এটা লিভিং না। কিন্তু আরেকটা গ্রুপ অফ সায়েন্টিস্টদের স্ট্রং জাস্টিফিকেশন হলো যে এটা যেহেতু বডিতে নিউক্লিক অ্যাসিড আছে সেই জন্য এটা লিভিং, কারণ ডিএনএ বা আরএনএ হচ্ছে যে লাইফের বেসিকটা। ওকে, তো এই কথাগুলো আমরা এই কারণে বললাম যে বায়োটিক এজেন্ট দ্বারা প্লান্টের ডিজিজ হয়। আমাদের ফাঙ্গাই আছে, ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া, নেমাটোড, ফেনোজেন, প্যারাসিটিক প্লান্ট, ভাইরাস ইত্যাদি ইত্যাদি আছে। তো তোমাদের অলরেডি একটা ব্রিফ হিস্ট্রি দিয়ে বায়োটিক এজেন্ট গুলো সম্পর্কে তোমাদের আলোচনা হয়তো শুরু হয়েছে। আমার ধারণা যতটুকু ফাঙ্গাই সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে, নেমাটোড নিয়ে আলোচনা করা হয়েছে, ইভেন আমি জানি না ভাইরাস নিয়ে তোমাদের আলোচনা শুরু হয়েছে কিনা। তো এরকম প্রত্যেকটা বেসিক থিংস নিয়ে আমাদের এই লেভেলটিতে জানানোর চেষ্টা করা হয়। তো আমি এখানে তোমাদের সাথে আলোচনা করব ব্যাকটেরিয়া নিয়ে। ওকে, যে ব্যাকটেরিয়া দ্বারা প্লান্টের ডিজিজ হয় কেমন করে, এবং কোন কোন ব্যাকটেরিয়া আমাদের প্লান্টের ডিজিজের জন্য রেসপন্সিবল, এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা একটা ব্রিফ আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা যে চ্যাপ্টারটা স্টাডি করব সেই চ্যাপ্টারটার নাম হলো ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজিতে ভাস্ট টার্ম, আমরা যেহেতু প্লান্টের ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব আমরা বলছি প্লান্ট ব্যাকটেরিওলজি। ওকে, তো আমরা প্লান্ট ব্যাকটেরিওলজি নিয়ে কথাবার্তা বলবো। তাহলে হোয়াট ইজ প্লান্ট ব্যাকটেরিওলজি, আমরা কিভাবে প্লান্ট ব্যাকটেরিওলজিকে ডিফাইন করতে চাই পারবো? প্লান্ট ব্যাকটেরিয়া, আমরা সহজভাবে বলি স্টাডি অফ প্লান্ট অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়া। তো আমরা প্লান্ট ব্যাকটেরিওলজি দেখো, আমরা একটু চ্যাপ্টারটা সম্পর্কে এখানে একটা শব্দ লিখছি, ফাইটোব্যাকটেরিওলজি। প্লান্ট ব্যাকটেরিওলজিকে ফাইটোব্যাকটেরিওলজি বলা যায় কিনা? জি স্যার। অবশ্যই বলা যাবে, কারণ ফাইটো মিন্স ব্যাকটেরিয়াল প্ল্যান্ট। আচ্ছা, এবং নিচে আমার নাম আছে, কারণ অনেকের জন্য আমি নামটা দিয়েছি আজকে, যারা তোমাদের কারণ থিওরি ক্লাসে ফিজিক্যালি আমার ঢোকার সময় সুযোগ হয়েছিল না তখন, হ্যাঁ, সেই জন্য। ওকে, সো ব্যাকটেরিওলজি একটু ইতিহাস জানতে হবে। তার আগে আমি একটু জানার চেষ্টা করি তোমাদের থেকে যে প্লান্ট প্যাথোলজি, ফাদার অফ প্লান্ট প্যাথোলজি কে জানা আছে তোমাদের? ফাদার অফ প্লান্ট প্যাথোলজি, ও অ্যান্টন ডিবেরি। অ্যান্টন ডিবেরি। অ্যান্টন ডিবেরি, আমি নামটা লিখে দিলাম কিন্তু, অ্যান্টন ডিবেরি, ফাদার অফ প্লান্ট প্যাথোলজি। কেন ফাদার অফ প্লান্ট প্যাথোলজি উনি? কোনো কারণ আছে না এমনিতেই তাকে আমরা ভালোবাসি দেখে তার নাম দিয়ে? আছে তোমাদের রিজনটা জানা আছে? অনেক আগে পড়ছিলাম, ভুলে গেছি। জাম থিওরি। হ্যাঁ বলো, কি যেন বলতেছিল? স্যার জাম থিওরি। জাম থিওরি, ওকে। মনে নেই স্যার। সহজ কথাতে উনি ফার্স্ট প্রুভ করছেন যে প্লান্টের ডিজিজ, আমি এর আগে আলাপ করলাম না যে অনেক থিওরি ছিল যে কোনো পাপের কারণে ডিজিজ হয়, কে বলতেছিল স্পন্টেনিয়াসলি ডিজিজ হয়, কোনো রিজন নাই। কিন্তু ইনি ফার্স্ট প্রুভ করেন যে নো, এটা প্রমাণ করে। কিভাবে প্রমাণ করেন? যেমন তোমরা একটা থিওরির কথা বলা, জার্ম থিওরি, তাই না? জার্ম থিওরি,
জার্ম থিওরির মূল কথাটা হলো যে প্লান্টের ডিজিজ এমনিতে হয় না, কোনো প্যাথোজেন দ্বারা হয়, কোনো এজেন্ট দ্বারা হয়। এটা কচ, রবার্ট কচের নাম শুনছো তোমরা? জি স্যার। রবার্ট কচ ফার্স্ট প্রুভ করেন এনিমেলে, কচ পোস্টুলেট বলে, তোমরা হয়তো শুনে থাকবা। জি স্যার। কচ পোস্টুলেটের মাধ্যমে রবার্ট কচ প্রথম এনিমেলে এটা প্রমাণ করেন। ওকে, সেটা পরবর্তীতে প্লান্টে প্রমাণ করেন আমাদের অ্যান্টন ডি বেরি, যে একটা স্পেসিফিক প্লান্টের ডিজিজ একটা স্পেসিফিক প্যাথোজেন দ্বারাই হয়। নাম যদি বেসিক কথা হলো তোমরা লিখে রাখতে পারো, স্পেসিফিক ডিজিজ by a specific এটা বেসিক কথা, স্পেসিফিক ডিজিজ কল্ড বাই স্পেসিফিক প্যাথোজেন। তো এটা প্রথম অ্যান্টন ডি বেরি প্রমাণ করেন ইন দ্য প্লান্ট ডিজিজেস, এবং হি অলসো স্টাডিড লেট ব্লাইট অফ পটেটো। ডিজিজ অফ লেট ব্লাইট অফ পটেটো সেখানে উনি স্টাডি করেন। সো লেট ব্লাইট অফ পটেটো স্টাডি করা একটা সেকেন্ডারি বিষয়, কিন্তু ওনাকে ফাদার অফ প্লান্ট প্যাথোলজি বলা হচ্ছে এই কারণে যে প্যাথোজেন ইজ রেসপন্সিবল ফর প্লান্ট ডিজিজেস, হি প্রুভ দ্যাট ওয়ান। ওকে, এই কারণে আমরা অ্যান্টন ডি বেরিকে বলি ফাদার অফ প্লান্ট প্যাথোলজি। ঠিক তেমনি তোমরা মাইকোলজি পড়ছো, তাই না? মাইকোলজি পড়ছো, নেমাটোলজি পড়ছো। মাইকোলজির একজন ফাদার অফ প্লান্ট, ফাদার অফ মাইকোলজি আছেন, আর ঠিক তেমনি নেমাটোলজির একজন ফাউন্ডার আছেন, তাকে ফাদার অফ নেমাটোড বা নেমাটোলজি বলা হয়। ঠিক তেমনি আমাদের ব্যাকটেরিওলজির ক্ষেত্রেও এখানে একটা নাম লেখা আছে, দেখো, আরউইন ফিঙ্ক স্মিথ। এটা ভদ্রলোকের ছবি। এই আরউইন ফিঙ্ক স্মিথকে ফাদার অফ প্লান্ট ব্যাকটেরিওলজি বা ফাইটোব্যাকটেরিওলজি বলা হচ্ছে। ক্লিয়ার কথাটা? এটুকু বুঝতে পারছো তো, যে হু ইজ দ্য ফাদার অফ প্লান্ট ব্যাকটেরিওলজি? আমরা জানি কেন তাকে ফাদার অফ প্লান্ট ব্যাকটেরিওলজি বলা হচ্ছে, তার কারণ আছে। কারণটা হলো, দেখো, এখানে একটা কন্ট্রোভার্সি কথা বলা হয়েছে, দুইজন ভদ্রলোকের কথা বলা হচ্ছে, একজন হচ্ছে ফিশার আর একজন হলেন স্মিথ। দেখতে পাচ্ছ তো তোমরা, তাই না? কেউ একটু রেসপন্স করো, দেখতে পাচ্ছ জি তো? স্যার। জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। ফিশার এবং স্মিথ। আলফ্রেড ফিশার, দেখো এখানে আর কথা বলে, আলফ্রেড ফিশার ওয়াজ এ ফেমাস বোটানিস্ট এবং হি ওয়াজ এ স্টুডেন্ট অফ অ্যান্টন ডি বেরি। অ্যান্টন ডি বেরি অবশ্যই ফেমাস সায়েন্টিস্ট ছিলেন এবং তার স্টুডেন্ট ছিলেন ফিশার। এবং ইনি সর্বশেষ ব্যক্তি যিনি বিশ্বাস করতেন যে ব্যাকটেরিয়া দ্বারা প্লান্টের ডিজিজ হয়। তিনি থেকে আগে ইভেন অ্যান্টন ডি বেরি সবাই বিশ্বাস করতেন যে ব্যাকটেরিয়া দ্বারা প্লান্টের ডিজিজ হয় না। ওকে, কিন্তু স্মিথ, আমি এখানে যদি বলি, স্মিথ প্রমাণ করেন যে ব্যাকটেরিয়া একটা প্লান্ট প্যাথোজেন যেটা প্লান্টের ডিজিজ করতে পারে। ক্লিয়ার? Fisher was the last scientist who believed that bacteria cannot cause any kind of plant diseases. ফিশারের আগে পর্যন্ত সবাই এটাই বিশ্বাস করতেন, কিন্তু তার পরবর্তীতে স্মিথ একটা বই লেখেন। স্মিথ বই লেখেন যে, এবং তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে নো, ব্যাকটেরিয়া দ্বারা প্লান্টের ডিজিজ হতে পারে। তখন একটা ডিবেট হয় ফিশার এবং স্মিথের মধ্যে। আমাদের এখানে অনেক সময় ডিবেট হয় না বিভিন্ন বিষয় নিয়ে। সো ডিবেট, ওনারা সায়েন্টিফিক্যালি ডিবেট করতেছিলেন। ডিবেট করার পরে দেখা গেল যে স্মিথ ওয়াজ রাইট। স্মিথ প্রমাণ করেন যে ব্যাকটেরিয়া দ্বারা প্লান্টের ডিজিজ হয়, এবং ফিশার হেরে গেলেন, এবং ফলস্বরূপ তিনি কি করলেন? সুইসাইড। ওরা কি বলছিল যে তোমার বেঁচে থাকা দরকার নাই। ইট ওয়াজ ভেরি স্যাড স্টোরি যে ফিশার কমিটেড সুইসাইড। কেন সুইসাইড করছেন? কারণ উনি নিজেকে ধিক্কার দিয়েছেন এই কারণে যে আই ওয়াজ রং, যে আমি এত বিখ্যাত একজন বোটানিস্ট, বাট আমি
ভুল জগতে বসবাস করতাম। ওকে, তো অ্যাকচুয়ালি হয়তো বা এটা দরকার ছিল না, কিন্তু উনি করতেন, কি করা যাবে। বাট তোমরা এটাকে এক্সাম্পল হিসেবে নিও না যে কোনো কাজে সাকসেসফুল না হলে এই ঘটনা ঘটাতে হবে। নো, ক্লিয়ার কথাটা? আচ্ছা, জি স্যার। এই একটা মাত্র কারণ, একটা মাত্র ডিবেট কিন্তু প্লান্ট ব্যাকটেরিওলজির ইতিহাসকে শুরু করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। এর আগে পর্যন্ত কেউ বিশ্বাসই করতেন না যে ব্যাকটেরিয়া দ্বারা ডিজিজ হয়, কিন্তু স্মিথ প্রুভ দেয়। এবং উনি শুধু ওটাই প্রমাণ করেনি, আরেকটা ডিজিজ নিয়ে উনি স্টাডি করতেন, ক্রাউন গল ডিজিজ হয়, আমাদের বিভিন্ন ফ্রুট ট্রিতে হয়, ম্যাঙ্গো বা গ্রেপ ফ্রুটে দেখা যায় ক্রাউন গল ডিজিজ হয়। আচ্ছা, এরপরে প্রথম একটা ব্যাকটেরিয়া আবিষ্কার হয় অ্যাডুইনিয়া অ্যামাইলোভোরা। এটা প্রথম একজন সায়েন্টিস্ট আবিষ্কার করেন যে এই ব্যাকটেরিয়াটা দ্বারা প্লান্টের ডিজিজ হয়, অ্যাডুইনিয়া অ্যামাইলোভোরা। এবং এই আরউইনিয়া নামটা তখন উনি উৎসর্গ করেন আরউইন ফ্রিঙ্ক স্মিথের নামে। দেখো, আরউইনিয়া নামটা, প্রথম জেনাসের নামটা সে আরউইন থেকে। The first plant pathogenic bacterium was discovered and it was named after Arwin Fink Smith. তাহলে আমরা কেন স্মিথকে ফাদার অফ প্লান্ট ব্যাকটেরিওলজি বলবো? কি জাস্টিফাইড নাকি জাস্টিফাইড না? জাস্টিফাইড। ডেফিনেটলি জাস্টিফাইড। আমি এখন যত বড় কাজই করি না কেন প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নিয়ে, কিন্তু প্রথম যে শুরুটা, এটা শুরু করছিলেন আরউইন ফিঙ্ক স্মিথ সাহেব। উনি যদি তখন শুরু না করতে পারতেন, উনি যদি ডিবেটে হেরে যেতেন ফিশারের সাথে, তাহলে হয়তো আরো 100 বছর পিছিয়ে যেত আমাদের প্লান্ট প্যাথোলজির হিস্ট্রিটা। ওকে, তো এটা বিশাল বড় একটা অবদান, এই কারণে আরউইন ফিঙ্ক স্মিথকে ফাদার অফ প্লান্ট ব্যাকটেরিওলজি বলা হচ্ছে। ওকে, তো আমাদের স্টাডির বিষয়টা হলো ব্যাকটেরিওলজি, প্লান্ট ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি স্টাডি করতে গিয়ে আমাদেরকে প্রথম জানতে হবে যে হোয়াট ইজ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এটা প্লুরাল শব্দ, এর সিঙ্গুলার হবে ব্যাকটেরিয়া। ওকে, তো ব্যাকটেরিয়া দেখো কয়েকটা বৈশিষ্ট্য আছে। ব্যাকটেরিয়া মাস্ট বি ইউনিসেলুলার, অর্থাৎ একটা মাত্র কোষ থাকবে, সেখানে সেল থাকবে। ব্যাকটেরিয়া উইল বি ইউনিসেলুলার। তোমরা ফাঙ্গাস স্টাডি করছো, ফাঙ্গাস কি ইউনিসেলুলার না মাল্টিসেলুলার? ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার যে কোনো একটা হতে পারে। ইউনিসেলুলার অর বলা যাবে না, ইউনিসেলুলার টু মাল্টিসেলুলার। ইউনিসেলুলার একটা ফাঙ্গাসের এক্সাম্পল দিতে পারবে কেউ? আমি গেলাম, বাই বাই। স্যার ইস্ট। ইস্ট, ভেরি গুড। ইস্ট একটা ইউনিসেলুলার ফাঙ্গাস। আচ্ছা, কিন্তু ব্যাকটেরিয়া অলওয়েজ ইউনিসেলুলার, এটা কখনোই মাল্টিসেলুলার হবে না। ব্যাকটেরিয়ার আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো প্রোক্যারিওটিক একটা শব্দটাকে। তোমাদের এই শব্দটা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে কিনা? প্রোক্যারিওটিক। জি স্যার, নিউক্লিয়াস থাকবে না। নিউক্লিয়াস থাকবে না, মনে হয় না। কিন্তু নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েড মানে কি? আমি বুঝি না নিউক্লিয়য়েড মানে কি। স্যার সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই, সেটাও কেমনে আসলে? আমি সুগঠিত মানে তো বুঝি না। সুগঠিত নিউক্লিয়াস নাই মানে কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজম নাই। নিউক্লিওপ্লাজম নাই। নিউক্লিয়ার মেমব্রেন নাই স্যার। নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে স্যার, জি, নিউক্লিওপ্লাস্টটা। হ্যাঁ, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই যে আমি বাজার করতে গেলাম, থলি নিয়ে গেলাম, থলিটা নিউক্লিয়ার মেমব্রেনের যদি বিবেচনা করি, আমি থলির ভিতর যাবতীয় যা কিছু রাখবো সবকিছু খুব ভালোভাবে থেকে যাবে। কিন্তু আমার থলিটা যদি ভেঙে যায়, না থাকে, তাহলে বাজারগুলোকে ওই রকম মানে থাকবে না, রাস্তায় ছড়াই ছিটায় পড়বে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এখানে দুটো সেল আছে, ওপরেটা একটা প্লান্ট সেল, ওপরেটা হলো প্লান্ট সেল, এবং এটা প্লান্ট সেল, এবং এটা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াতে দেখো এটা ডিএনএ, জেনেটিক ম্যাটেরিয়াল। এরা এদের সাইটোপ্লাজমে ভাসমান অবস্থা আছে, এদের চতুর্দিকে কোনো পর্দা নাই,
কিন্তু এখানে যদি আমরা জেনেটিক ম্যাটেরিয়াল গুলো দেখি, এই জেনেটিক ম্যাটেরিয়াল গুলো একটা বলের মধ্যে আবদ্ধ অবস্থা আছে। বলের পর্দা যেটা, সেটাকে বলছে নিউক্লিয়ার মেমব্রেন। সো ইন কেস অফ ইউক্যারিওটিক সেল, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো অর্গানাইজড ওয়েতে থাকে inside the nuclear membrane, but in case of prokaryotic there will be no nuclear membrane. That's why the genetic material will remain in cytoplasm. Cytoplasm তারা disorganized হয়ে ছড়ায় ছিটায় থাকবে। So in case of bacteria আমরা বলছি prokaryotic cell, এবং all time এটা prokaryotic microorganism। এদের খালি চোখে দেখা যায় না, সেজন্য বলা হচ্ছে মাইক্রোস্কোপিক, এবং এদের কোনো ক্লোরোফিল নাই। Devoid of chlorophyll means they do not have any kind of chlorophyll. এবং their multiplication occurred mostly by binary fission. Binary fission এর বাংলা জানো? অ্যামাইটোসিস প্রক্রিয়া স্যার। অ্যামাইটোসিস বলা যাবে না, দ্বিবিভাজন। বাই মানে দুই, বাইনারি ফিশন। ফিশন মানে আলাদা হয়ে যাওয়া। ওকে, একটা থেকে দুটো ব্যাকটেরিয়া মোস্টলি, অন্যান্য পদ্ধতিতে তাদের বংশবিস্তার ঘটে, বাট মোস্টলি দে ডিভাইড বাই বাইনারি ফিশন। সো আমরা যদি ব্যাকটেরিয়া ক্যারেক্টারিস্টিক্স গুলো জানি, যে তারা অবশ্যই মাইক্রোস্কোপিক, তারা অল টাইম ইউনিসেলুলার, তারা প্রোক্যারিওটিক ইন নেচার, তাদের ক্লোরোফিল নাই। ক্লোরোফিল না থাকলে তারা খাবারের উপর অন্যের উপর নির্ভরশীল হবে, তাই না? সো মানুষের কি ক্লোরোফিল আছে? Yes, sir. তাহলে আমরাও খাবারের উপর অন্যের উপর নির্ভরশীল। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া এন্ড হিউম্যান বিং? আছে জি স্যার। কোথায়? স্যার ব্যাকটেরিয়া তো মাইক্রোস্কোপিক, হিউম্যান তো মাইক্রোস্কোপিক না। ওকে, আর স্যার মাল্টিসেলুলার। সেলুলার, হিউম্যান মাল্টিসেলুলার। ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, হিউম্যান মাল্টিসেলুলার। ওকে, ভেরি গুড। আরেকটা? ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, বাট আমরা ইউক্যারিওটিক। ওকে, অনেক পার্থক্য আছে, তাই না? Definitely there are a lot of differences, but what is the difference between bacteria and fungus then? আমরা ম্যাক্সিমাম সময় ভাইবাতে জিজ্ঞেস করি তোমাদের। Fungus is unicellular to multicellular, bacteria just unicellular. ওকে, ভেরি গুড। আর ফাঙ্গাসে ক্লোরোফিল থাকতে পারে, থাকে, আর ব্যাকটেরিয়াতে নাই। কি নাই? ক্লোরোফিল। ফাঙ্গাস, ক্লোরোফিল ফাঙ্গাসে? নো। স্যার ব্যাকটেরিয়াতে প্লাজমিড আছে, ফাঙ্গাসে নাই। এটা অনেক আলট্রা সেলুলার লেভেল গেল। স্যার, স্যার ফাঙ্গাস ইউক্যারিওটিক, ফাঙ্গাস ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপে প্রোক্যারিওটিক। আবার খালি চোখেও দেখা যেতে পারে স্যার ফাঙ্গাস, আর ব্যাকটেরিয়া দেখা যাবে না স্যার। আচ্ছা, আরেকজন কে জানি বললা যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, তাই না? আমি এটা শুনতে চাচ্ছিলাম। স্যার ফাঙ্গাস ইউক্যারিওটিক, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক। আচ্ছা, এখন বললো যে ফাঙ্গাস খালি চোখে দেখা যায়, ব্যাকটেরিয়া দেখা যায় না। অ্যাকচুয়ালি ফাঙ্গাসও খালি চোখে দেখা যায় না। ফাঙ্গাস যদি আমরা একটা সিঙ্গেল ফাঙ্গাস, একটা সিঙ্গেল হাইফা নেই, তাহলে আমরা সেটা খালি চোখে দেখতে পারবো না। কিন্তু অনেকগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, অনেকগুলো হাইফা যখন একত্রিত হচ্ছে, মাইসিলে তৈরি হচ্ছে, তখন আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ব্যাকটেরিয়াও খালি চোখে দেখতে পারি না, কিন্তু অনেকগুলো ব্যাকটেরিয়া, আমি তোমাদের স্লাইড দেখাবো হয়তো, অনেকগুলো ব্যাকটেরিয়া যখন একত্রিত হয় তখন আমরা সেটাও খালি চোখে দেখতে পারি। বাট ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া উই ক্যান নট সি বাই আওয়ার নেকেড আই। ক্লিয়ার কথাগুলো? সো এইভাবে তোমাদের পরিষ্কার একটু মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া যদি আমরা মানে ক্যারেক্টার গুলো জানি, তাহলে কিন্তু আমরা ব্যাকটেরিয়াকে ডিফাইন করতে পারবো যে হোয়াট ইজ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপিক হবে, অলওয়েজ ইউনিসেলুলার, it is prokaryotic in nature and they do not have any kind of chlorophyll. সেগুলো কিন্তু কমন একটা বৈশিষ্ট্য। আর ব্যাকটেরিওলজি আমরা বলি যে স্টাডি ডিউস উইথ সাবজেক্ট ডিউস উইথ দ্য স্টাডি অফ ব্যাকটেরিয়া। আর আমি কিছুক্ষণ আগে বললাম প্লান্ট ব্যাকটেরিওলজি আমরা কাকে বলবো? স্টাডি দ্য মানে প্লান্ট অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়া নিয়ে আমরা যে স্টাডি করবো সেটাকে প্লান্ট ব্যাকটেরিওলজি বলা যাবে। ওকে, তো দেখো আমরা অনেক সময় তোমাদের জিজ্ঞেস করি যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এদের মধ্যে কম্পেয়ার করো বা ডিফারেন্সিয়েট করো। তো অলরেডি আমরা একটা জানি, প্রোক্যারিওটিকে দে ল্যাকস দ্য নিউক্লিয়ার এনভেলপ, তাদের নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন নাই। তো দেয়ার ইজ নো অর্গানাইজড নিউক্লিয়াস, সুতরাং সেখানে কোনো অর্গানাইজড নিউক্লিয়াস থাকবে না। এদের এনজাইম সিস্টেম সিম্পল হবে না কমপ্লেক্স হবে? প্রোক্যারিওটিকে সিম্পল সিম্পল হবে। তো হ্যাভ সিম্পল এনজাইম সিস্টেম, এবং অনেক সেলুলার অর্গানেল সেখানে থাকে না। যেমন মাইটোকন্ড্রিয়ার কথা আমরা জানি, একটা ইম্পর্টেন্ট সেলুলার অর্গানেল।
এটা প্রোক্যারিওটিকে অ্যাবসেন্ট থাকে। এবং আমরা জানি অলরেডি মোস্ট অফ দ্য প্রোক্যারিওটিক দে রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন। এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া এবং আরেকটা এখানে বলা আছে, নাম শুনতে তোমরা? সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া নাকি না? না স্যার। Sir, bacteria. এর নামের সাথে তো আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া না স্যার, এর নামের সাথে তো ব্যাকটেরিয়া বলাই আছে, সায়ানোব্যাকটেরিয়া। ইট ইজ অলসো ব্যাকটেরিয়া। এটা প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া না। তাহলে নরমাল ব্যাকটেরিয়ার সাথে সায়ানোব্যাকটেরিয়ার পার্থক্যটা কি? Sir, cyanobacteria chlorophyll contain. ক্লোরোফিল হয়, ক্লোরোফিল থাকে এখানে। ক্লোরোফিল থাকে সায়ানোব্যাকটেরিয়াতে। তো আমরা এটা নিয়ে স্টাডি করি না, কারণ এটা আমাদের প্লান্টের ডিজিজ করে না। কিন্তু এক্সাম্পল যখন দেই আমরা, সেজন্য এখানে ব্যাকটেরিয়া বললেও সেটাও কভার করে সায়ানোব্যাকটেরিয়া। আর যেহেতু একটু ডিফারেন্স আছে সেজন্য দুটো এক্সাম্পল বলা হয়েছে এখানে, ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া ছাড়া যত অর্গানিজম আছে পৃথিবীতে সবই ইউক্যারিওটিক, এটা মনে রাখবা। ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া ছাড়া যত সেলুলার অর্গানিজম আছে সবগুলোই ইউক্যারিওটিক। ওকে, অ্যামিবা ইউক্যারিওটিক। কোনটা? অ্যামিবা। অ্যামিবা কি সেল আছে কিনা? জি স্যার। অ্যামিবা সেল আছে? Single cell, sir. যদি সেল থাকে সেটা ইউক্যারিওটিক হবে। আমি বলছি যে অল আদার সেলুলার অর্গানিজম, ওকে, ব্যাকটেরিয়া ছাড়া, সায়ানোব্যাকটেরিয়া ছাড়া যত সেলুলার অর্গানিজম আছে সব ইউক্যারিওটিক। জাস্ট এটুকু মনে রাখলেই হবে। ভাইরাস এখানে সেল আমরা তো নাই। বলো কে জানে কি বলতেছিল? স্যার আমরা অ্যামিবা তো প্রোক্যারিওটিক। অ্যামিবা তো প্রোক্যারিওটিক হ্যাঁ। কোথায় পড়ছো? ইন্টারমিডিয়েট স্যার বই। ইন্টারমিডিয়েটে ভুলে যাও, অনেক কিছু লেখা আছে সেখানে। যেমন আমি আমার প্র্যাকটিক্যাল গ্রুপে পড়াইছি, তোমরা পড়ছো কিনা, মাইক্রোস্কোপের আবিষ্কারক কে? লিউয়েনহুক। নো, কে নিভু বললে জাকারিয়া তো? জাকারিয়া জ্যানসেন। আমরা লিউয়েনহুকের কথা ছোটবেলা থেকে পড়ে আসি যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক মাইক্রোস্কোপ আবিষ্কারক। নো, তারও প্রায় 100 বছর আগে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে লিউয়েনহুকের আগে। লিউয়েনহুক মাইক্রোস্কোপ ডেভেলপ করতেন, অনেক হাই পাওয়ারের মাইক্রোস্কোপ তৈরি করছেন যেটা দ্বারা মাইক্রো অর্গানিজম প্রথম দেখা গেছে। সো আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে বইয়ে ওটাই পড়ে আসি যে লিউয়েনহুক মাইক্রোস্কোপ আবিষ্কার করতেন। আসলে বিষয়টা তা না। এরকম অনেক ইনফরমেশন আছে যেটা আপডেটেড ইনফরমেশন তোমরা পাবে। ক্লিয়ার কথাগুলো? জি স্যার। ওকে, আচ্ছা, প্রোক্যারিওটিকের ভাইস ভার্সা ইউক্যারিওটিক আমরা যদি বলি, যেখানে নিউক্লিয়ার এনভেলপ আছে এবং আদার সেলুলার অর্গানেল আছে, এদের এনজাইম সিস্টেম কি হবে? কমপ্লেক্স হবে না সিম্পল হবে? কমপ্লেক্স। কমপ্লেক্স। এবং এদের রিপ্রোডাকশন সিম্পল হতে পারে, কমপ্লেক্স প্রসেসও হতে পারে। আর এখানে এক্সাম্পল বলা হচ্ছে, দেখো, all the living cells are eukaryotic cell except that of bacteria. Bacteria ছাড়া যত লিভিং সেল আছে all will be eukaryotic in nature. Please try to remember that one. Okay? Except bacteria, all living cells will be eukaryotic in nature. Okay? জি স্যার। আচ্ছা, আমরা যতটুকু লেখাপড়া গুলো করলাম এ পর্যন্ত তোমাদের বোঝার কোনো সমস্যা আছে কিনা? না স্যার। বুঝেছি স্যার সব। No, sir. ওকে, ভেরি গুড। আচ্ছা, আমার দেখি ল্যাপটপের চার্জ আর অল্প কিছুক্ষণ সাপোর্ট দেবে, যতক্ষণ দেয় আমরা লেখাপড়া করি। ওকে, কারণ ইলেকট্রিসিটি নাই আমার বাসায়। আচ্ছা, এখন আমরা যদি প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া স্পেসিফিক বৈশিষ্ট্য জানতে চাই, আমাদের সেটা জানা দরকার। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে ক্যারেক্টারিস্টিক অফ প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নরমাল ব্যাকটেরিয়া যে ক্যারেক্টারগুলো সেগুলো তাদের মধ্যে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তারা মাইক্রোস্কোপিক হবে, তারা ইউনিসেলুলার হবে, তারা প্রোক্যারিওটিক হবে এবং তাদের কোনো ক্লোরোফিল থাকবে না। ক্লিয়ার? আচ্ছা,
আমরা জানি ব্যাকটেরিয়া গ্রাম স্টেনিং এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা গ্রাম পজিটিভ আর একটা গ্রাম নেগেটিভ। তোমরা শিখে আসছে এটা। সো আমাদের মোস্ট অফ দ্য প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ, এটা মনে রাখবা। মোস্ট অফ দ্য প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ। প্লান্ট প্যাথোজেনিক মানে গ্রাম নেগেটিভ, বাট দেয়ার আর সাম এক্সেপশন। তো আমার গ্রাম পজিটিভ যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, নামগুলো লিখে রাখবো তোমরা। করাইনে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম, CORYNE করাইনে ব্যাকটেরিয়াম, BACTERIUM করাইনে ব্যাকটেরিয়াম। ওকে, আরেকটা বৈশিষ্ট্য হলো এর শেপ হবে রড শেপ, অথবা আমরা এখানে আরেকটা লিখতে পারি ব্যাসিলাস শেপ, রড শেপ অথবা ব্যাসিলাস শেপ। ব্যাসিলাস শেপটা কেমন আমরা একটু পরে পরিষ্কার হবে। বাট সামার ফিলামেন্টাস, ফিলামেন্টাস শব্দটা কোন মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে শুনছো তোমরা? ফানজাই। ফানজাই। আমরা কিছু একটা ব্যাকটেরিয়া আছে তার ফিলামেন্টাস, যেমন এক্সাম্পল হলো এখানে একটা ব্যাকটেরিয়ার নাম লেখা আছে স্ট্রেপ্টোমাইসিস, STREPTO, স্ট্রেপ্টোমাইসিস, MYCS, স্ট্রেপ্টোমাইসিস। এটা একটা এক্সাম্পল, তোমরা এখানে লিখে রাখতে পারো। এই ব্যাকটেরিয়াটাকে যেহেতু ফিলামেন্টাস, এটা প্রথম দিকে সায়েন্টিস্টরা এটাকে ফাঙ্গাস বলতেন, যেহেতু এটা দেখতে ফাঙ্গাসের মতো। আমরা কিন্তু অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করি তোমাদের, হ্যাঁ, যেমন একটা ব্যাকটেরিয়ার নাম বলবো যেটাকে দেখতে ফাঙ্গাসের মতো, করা যাবে? ফিলামেন্টাস দেখতে কেমন আমি পরে কোনো এক সময় ছবিতে দেখাবো, কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে না এরা ইউনিসেলুলার, দেখতে ফিলামেন্টাস বাট দে আর ইউনিসেলুলার এন্ড প্রোক্যারিওটিক, সো অবভিয়াসলি দে আর ব্যাকটেরিয়া। অল প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর মোটাইল, মানে কি মুভমেন্ট করতে পারে স্যার। ক্যান মুভ, দে আর ফ্লাজেলা। ওকে, সো অল আর মোটাইল। বলা হচ্ছে অল আর নন পিগমেন্ট প্রোডিউসার। নন পিগমেন্ট মানে তারা কোনো পিগমেন্ট তৈরি করে না, কিন্তু এখানেও এক্সেপশন আছে। সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া যারা পিগমেন্ট তৈরি করে, এবং জ্যান্থোমোনাস এরাও পিগমেন্ট তৈরি করতে পারে, প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ওকে, অল আর নন পিগমেন্ট, এখানে অল না বললে হয়তো যে মোস্টলি, আর আমি একটু চেঞ্জ করে দেই, মোস্টলি আর নন পিগমেন্ট প্রোডিউসার এক্সেপ্ট সিউডোমোনাস এন্ড জ্যান্থোমোনাস। আরেকটা বলা হচ্ছে যে অল আর অ্যারোবিক। অ্যারোবিক মানে হলো they will not live of কি অক্সিজেন, মান কি জি না জেড? স্যার জি তো। জি স্যার। জি, জি, যেটা আচ্ছা, ছিল। ওকে, ভেরি গুড, অক্সিজেন। আচ্ছা, আরেকটা বলা হচ্ছে যে মোস্ট আর ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট, মানে কি আসলে এটা আমাকে একটু বুঝিয়ে দাও একটু। ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট মানে কি? স্যার স্পেসিফিক সিচুয়েশনে দে জাস্ট মৃত জীবের উপর, মৃত প্রাণীর উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি তাদের বৈশিষ্ট্য কি? তারা স্যাপ্রোফাইট না প্যারাসাইট? স্যার প্যারাসাইট। জি, ইন নেচার তারা হলো প্যারাসাইট। এবং ওই ও যেমন বললো যে স্পেসিফিক সিচুয়েশন, অর্থাৎ যদি প্যারাসাইট না থাকে মানে তাদের হোস্ট না থাকে তখন তারা কি করবে, মারা যাবে? নো, তখন তারা মৃতজীবী, অর্থাৎ ডেড অর্গানিক ম্যাটার থেকে খাবার নিয়ে সেখানে বেঁচে থাকতে পারবে। এই কারণে এরা ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট। ক্লিয়ার কথাটা? এবং এই নেচারের কারণে তাদেরকে আমরা কালচারাল মিডিয়াতে গ্রো করতে পারি। আচ্ছা, আরেকটা বলা হচ্ছে ভেরি সেনসিটিভ টু সানলাইট অ্যান্ড ডেসিকেশন। তার মানে ব্যাকটেরিয়াকে যদি সূর্যের আলোর নিচে রাখো তারা বেঁচে থাকবে না মারা যাবে? মারা যাবে। আর ডেসিকেশন মানে কি? শুষ্ক। হ্যাঁ, পানির অভাব যদি হয়, ময়েশ্চার যদি না থাকে, in absence of moisture they will die.
ওকে, সো এই সমস্ত ক্যারেক্টার যদি যে ব্যাকটেরিয়াতে থাকবে সেই ব্যাকটেরিয়াটা আমাদের হবে প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তাহলে প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ক্যারেক্টারিস্টিক গুলো পরিষ্কার কিনা তোমাদের কাছে? জি স্যার। ওকে, ভেরি গুড। কোনো কোশ্চেন আছে তোমাদের? নাই, কোনো প্রশ্ন নাই? স্যার ডেসিকেশনটা আরেকবার বুঝাইলে ভালো হতো। ডেসিকেশন মানে হলো যে দে আর ভেরি সেনসিটিভ টু ডেসিকেশন। ডেসিকেশন মানে যদি পানি না থাকে, পানির অভাব হয়, ড্রাইনেস হয়, দে উইল ডাই। শুষ্ক আবহাওয়া। ওকে, আবার যদি সানলাইট দেওয়া হয় তাহলে সানলাইটের সূর্যের আলোতে তারা মারা যাবে। এই স্যার শুষ্ক স্যাপ্রোফাইটসটা একটু আরেকবার বুঝাই দিবেন? আচ্ছা, আমরা জানি যে যে কোনো প্যাথোজেন প্যারাসাইট হয় অথবা স্যাপ্রোফাইট হয়। প্যারাসাইট মানে হলো যারা লিভিং হোস্টের উপর বসবাস করে, তখন প্যারাসাইট। আর যদি ডেড অর্গানিক ম্যাটার থেকে খাবার নেয় সেখানে বসবাস করে, তখন তাকে আমরা বলি স্যাপ্রোফাইট। ওকে, এখন ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট আছে, ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট আছে। ফ্যাকাল্টেটিভ এর বাংলা হলো সুবিধাবাদী স্যাপ্রোফাইট। সুবিধাবাদী অর্থাৎ তারা বেসিক্যালি প্যারাসাইট। তাদের প্রথম বৈশিষ্ট্য হলো দে আর প্যারাসাইট, অর্থাৎ দে লিভ অন লিভিং হোস্ট। একটা প্যাথোজেন কোথায় বসবাস করবে? একটা গাছের উপর বসবাস করবে, তাই তো? কিন্তু গাছ নাই, তখন সে কি করবে? তখন দেখতেছি যে গাছের ময়লা আবর্জনা আছে, মাটি আছে, সেগুলোর ভিতরে ময়লা আবর্জনা তো ডেড অর্গানিক ম্যাটার, তাই না? সেখানে সে বসবাস করে খাবার নিচ্ছে। তার মানে তখন সে স্যাপ্রোফাইট হিসেবে কাজ করতেছে। এই স্যাপ্রোফাইট আসলে সত্যিকার অর্থে স্যাপ্রোফাইট না, তারা এটা সুবিধাবাদী স্যাপ্রোফাইট। সুবিধাবাদী স্যাপ্রোফাইট। ক্লিয়ার কথাটা এখন? জি স্যার, ধন্যবাদ। উল্টা ভাবে আবার সুবিধাবাদী প্যারাসাইট আছে, এরকম যারা স্যাপ্রোফাইট আসলেই, কিন্তু ডেড অর্গানিক ম্যাটার নাই, লিভিং হোস্ট আছে, তখন তারা করবে কি? লিভিং হোস্টের উপর বসবাস করবে, তখন তাকে কি বলা যাবে? সুবিধাবাদী সুবিধাবাদী প্যারাসাইট। প্যারাসাইট। ক্লিয়ার? জি আর স্যার। বাধ্যতামূলক স্যাপ্রোফাইট আছে, অব্লিগেট স্যাপ্রোফাইট বা অব্লিগেট প্যারাসাইট, এরকম আছে। অব্লিগেট মানে বাধ্য, তারা অব্লিগেট প্যারাসাইট আমরা তাকে বলবো যারা শুধুমাত্র লিভিং হোস্টের উপর বসবাস করবে, কিন্তু ডেড অর্গানিক ম্যাটার আসলে তারা মারা যাবে, আর বসবাস করতে পারবে না। জি ঠিক স্যার। তেমনি অব্লিগেট স্যাপ্রোফাইট আছে, যারা শুধুমাত্র ডেড অর্গানিক ম্যাটার উপর বসবাস করবে, তারা লিভিং হোস্ট আসলে সেখানে বসবাস করতে পারবে না। পারবে না, মারা যাবে। পরিষ্কার কথাগুলো? জি স্যার। ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট মানে এর উল্টোটা বুঝবা যে এরা প্যারাসাইট আসলে, বাট আচ্ছা, সুবিধাবাদী মানে যখন হোস্ট থাকে না তখন হচ্ছে কি ডেড অর্গানিজমে বসবাস করে। ডেড অর্গানিজম হয় না, ডেড অর্গানিক ম্যাটার। হ্যাঁ, ডেড অর্গানিক ম্যাটার। আচ্ছা, ওকে, ঠিক আছে। জি স্যার। পরিষ্কার কথাগুলো? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ টার্মটা যদি একটু বলতেন। আমরা গ্রাম পজিটিভ এবং নেগেটিভ পরে আরেকটু আলোচনা করব। আমরা শুধু বললাম গ্রাম স্টেনিং এর উপর ভিত্তি করে কয় ধরনের ব্যাকটেরিয়া আছে বলো তো? দুই ধরনের স্যার, গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। জি স্যার। আমাদের প্লান্ট প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো মোস্টলি গ্রাম নেগেটিভ। ওকে, মোস্টলি গ্রাম নেগেটিভ, কিন্তু সেখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা প্লান্টের ডিজিজ করে, তার এক্সাম্পল হলো করেনে ব্যাকটেরিয়া। জি স্যার। আর গ্রাম নেগেটিভ কেন, গ্রাম পজিটিভ কেন, আমি নেক্সট কোন একটা ক্লাসে তোমাদের এটা আরো পরিষ্কার করে দেবো। ওকে স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? স্যার আবিষ্কারকের নামটা আরেকবার বানান সহ। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, দেখো। ফাদার অফ প্লান্ট প্যাথোলজি আরউইন ফিঙ্ক স্মিথ, এটাই তো নাকি? আবিষ্কারকের নামটা বললেন, ওটার বানানটা সহ। কোন আবিষ্কারক? মাইক্রোস্কোপের আবিষ্কারকের যে নাম লিওয়েন জাকারিয়াস জনসন, বানানটা কি বলতে পারবা?
জাগারিয়া জে দিয়া স্টার্ট হয়। দেখি আমি দেখাতে পারি পারবো কিনা। স্যার। পারবা? হ্যাঁ পারো তো, যদি বলো। JACCHARIAS জ্যাকারিয়াস। JANSSEN দেখো এখানে নামটা আছে, জ্যানসন। তাই না? জি স্যার। দেখো এখানে একটু সংক্ষেপে ইতিহাস বলতে 1590 সালে জাকারিয়াস জনসন অ্যান্ড সান হ্যান্স অ্যাকচুয়ালি প্রথম জনের নাম অনুযায়ী বেশি পরিচিত 1590। তারপরে গ্যালিলিওর নাম শুনছো তোমরা? হ্যাঁ স্যার। গ্যালিলিও 1609 সালে ম্যাগনিফাইং টিউব আবিষ্কার করে। তারপরে রবার্ট হুক 1665 সালে কম্পাউন্ড মাইক্রোস্কোপ অ্যান্ড কর্ক আবিষ্কার করে। অ্যান্টন ভ্যান লিউয়েনহুক 1674 সালে মাইক্রোস্কোপ পাওয়ারফুল অ্যানাপ্লুসি ব্যাকটেরিয়া এটা আবিষ্কার করেন, যেটাতে আমরা ব্যাকটেরিয়া দেখতে পারি। তাহলে প্রথম যে ধারণাটা দেন মাইক্রোস্কোপের আমাদের আবিষ্কার করেন জাকারিয়াস জনসন 1590 সালে। তার প্রায় অ্যারাউন্ড 100 বছর পরে অ্যান্টন ভ্যান লিউয়েনহুক মানে একটা খুব ভালো মানের মাইক্রোস্কোপ আবিষ্কার করে, যেটাতে আমরা ব্যাকটেরিয়া দেখতে পারি। তার মানে আবিষ্কার কাকে বলবো, অ্যান্টন ভ্যান লিউয়েনহুককে না জাকারিয়াস জনসনকে? জাকারিয়া জেনসন। প্রথম যিনি ইনভেন্টর তিনি। ওকে, আর কোনো আলাপ নাই আর, তাই না? আচ্ছা, তো আমরা আবার ইনশাআল্লাহ নেক্সট উইকে ক্লাসে মিট করবো। ওকে।